আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিএলএড একাডেমির আরও একটি নতুন ভিডিওতে। ডিএলএড সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের আমাদের টপিক ইংলিশ মাইক্রো টিচিং। আজকের ভিডিওতে রয়েছে ইংলিশ মাইক্রো টিচিংয়ের সমস্ত কিছু তথ্য। এই ভিডিওটি আপনি পুরোপুরি দেখলে ইংলিশ মাইক্রো টিচিং সম্বন্ধে আপনার ধারণা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। যদিও ভিডিওটি জুম মিটিংয়ের মাধ্যমে করা হয়েছে, তাই ভিডিওটির অডিও কোয়ালিটি খারাপ আছে, তাই সবাই মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখবে। Skill of integrating knowledge and experience. First year, this is very important skill for DLED first year from the part of micro. তাহলে আমি আপনাদেরকে বাংলা এবং ইংরেজি দুটো করেই প্রত্যেকটা কম্পোনেন্টস এবং প্রত্যেকটা বিষয় বলে যাব। আপনাদের যেটি বুঝতে অসুবিধা হবে অবশ্যই আমাদের প্রথম যে কম্পোনেন্টটি রয়েছে স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সে তার যাওয়ার আগে আমাদের লাইনটিকে ভালো করে বুঝে নিতে হবে, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। প্রথমে অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। এবার ইন্টিগ্রেট অর্থ হচ্ছে সাধন করা, সমন্বয় ঘটানো, কিসের? জ্ঞান এবং এক্সপিরিয়েন্স মানে অনুভূতি। স্যার আরেকটু জোরে বলুন, শুনতে পাচ্ছি না। জ্ঞান এবং অনুভূতির এবার তাহলে আমাদের সমন্বয় সাধন দক্ষতাতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে প্রথমে যে ওয়ার্ডসটি ইউজ করা হচ্ছে এটি হচ্ছে স্কিল। স্কিল মানে দক্ষতা। কিসের দক্ষতা? ইন্টিগ্রেটিং করা মানে সমন্বয় ঘটানো। কিসের সমন্বয় ঘটানো? জ্ঞান মানে নলেজ, এবং তারপর একটা ওয়ার্ডস কি বলছে? এক্সপিরিয়েন্স, অর্থাৎ অনুভূতি এবং জ্ঞানের সমন্বয় সাধন ঘটিয়ে পঠন পাঠন প্রক্রিয়াতে শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধি করার যে কৌশল, সেই কৌশলটির নাম দেওয়া হয়েছে স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। আপনারা যখন মাইক্রো এক্সটার্নাল এক্সামিনার যিনারা আসবেন ওনাদের সামনে অবশ্যই অবশ্যই যে নিয়ম করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেখানে বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ থেকে একটি বিষয় সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে। সেই বিষয় উপস্থাপনা করতে গিয়ে লটারি সিস্টেমের একটি ব্যবস্থা রয়েছে। সেখানে যে বিষয়টি আপনার পড়বে সেই বিষয়টিকেই কিন্তু পঠন পাঠন করে একটি ড্রামাটিক অনুভূতিতে উপস্থাপন করতে হবে। তাই আমরা কম্পোনেন্টস গুলো একটু আলোচনা করব। প্রথম কম্পোনেন্টস কি বলছে? স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স। তাহলে এই বিষয়টা আমাদের কি হচ্ছে? স্ট্রাইক করা মানে কোথাও যেন, যেভাবে আমরা একটা কোনো বিষয়, জন কিটসের একটা লাইন আছে সেখানে বলা হচ্ছে ফরলোন। ফরলোন ওয়ার্ড দিয়ে যেন কবি তার সৃষ্টিকে ধাক্কা দিন, ঠিক সেরকম ভাবে এখানেও অন দা বেসিস অফ দ্যাট সার্কামস্ট্যান্সেস এই অংশেও স্ট্রাইক করতে হবে। কিভাবে স্ট্রাইক করতে হবে? ছোট ছোট শিক্ষার্থী বন্ধু যারা আহ প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হবে তাদের জন্য যে সমস্ত ভাবী শিক্ষক মানে আপনারা যেনারা পঠন পাঠন করাবেন, আপনারা অবশ্যই একটা পরিকল্পিত এবং কল্পিত শ্রেণীকক্ষে কি করবেন? স্ট্রাইক করবেন। কিভাবে? কোনো একটা কোনো বিষয় পড়াতে গিয়ে, কোনো তথ্য পড়াতে গিয়ে সেখানে একটি আলতো ভাবে শিক্ষার্থীর অনুভূতি জাগাবে। কিভাবে? ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন মানে আন্ত বিষয়ের সমন্বয় ঘটিয়ে উইথ দ্য হেল্প অফ লার্নার্স। কাদের নিয়ে? শিক্ষার্থীদের। অবশ্যই দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এরিয়া হোয়াই উই শুড কন্টিনিউ সাথে এগোবো। এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং যখন আপনাদের এক্সটার্নাল এক্সামিনাররা আসবেন ওনারা কিন্তু এই কম্পোনেন্টস গুলো জানতে চাইবে। তারপরের জায়গা রয়েছে অ্যালাইং লার্নার্স, তাকে সুযোগ করে দিতে হবে, একটি শিক্ষার্থীকে সুযোগ করে দিতে হবে। অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট এন্ড ইন্টিগ্রেট মানে আমি আগে আলোচনা করেছি আপনাদের সাথে, সেটা হচ্ছে সমন্বয় ঘটানো। এন্ড ইলিসিট এক্সাম্পলস মানে যুক্তিপূর্ণ উদাহরণ অফ সাজ। আপনি যখন
ওই সামনে তুলে ধরবেন। যে বিষয়টাকেই তুলে ধরুন না কেন, তার সাথে কি করতে হবে, যথোপযুক্ত এবং যুক্তিপূর্ণ প্রাক্কিক বিষয় নিয়ে তাকে তার সামনে উপস্থাপনা করতে হবে। তারপরের বিষয় কি বলছে, হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট knowledge and experience appropriately through examples. এটা খুব ভেরি ইম্পর্টেন্ট এরিয়া। কি বলছে, হেল্পিং লার্নার্স, এখানে এবার সহায়তার কথা বলছে। একটি শিশু যখন কোনো বিষয় জানতে চাইবে, তাকে শিক্ষক হিসেবে প্রথম কাজ হবে তাকে সহায়তার বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সেই জায়গাটাই বলছে হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেট নলেজ, কিভাবে তার যে জ্ঞান, যে বিষয়টি সে জানবে বা জানাবে শিক্ষক, সেই বিষয়ের মধ্যে একটা সাঙ্গীকরণ ঘটাবেন। এক্সপিরিয়েন্সেস অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস, বিভিন্ন অনুভূতিগুলিকে উদাহরণ সহযোগে কিন্তু সেখানে উপস্থাপন। তারপরে বলছে স্কিল অফ জেনারেলাইজ নলেজ। এবার একেবারে শেষের দিকে যখন যাবে, তখন কিন্তু সেই জ্ঞানটাকে, সেই নলেজটাকে একটা সাধারণীকরণ ঘটাতে হবে। এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্পস অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি ইন্টারেক্টিভ ক্লাসরুম সিচুয়েশন, মানে ক্লাসরুমটা কেমন হবে, এই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হলে কিন্তু আপনাদের এই স্কিলের কোথাও কোনো অসুবিধা হবে না। লাস্ট পয়েন্টটা যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে, সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলি। স্কিল অফ জেনারেলাইজিং নলেজ, এই যে এত পঠন পাঠন হচ্ছে, এত বিষয়ের গুরুত্ব এবং প্রাধান্য তুলে ধরা হচ্ছে, তার মধ্যে একটি যেন সাঙ্গীকরণ ঘটে। মানে দেয়ার হ্যাভ দ্য very important component, that is generalizing knowledge, যে আপনাকে অবশ্যই অবশ্যই তার সাধারণীকরণ, জ্ঞানের সাধারণীকরণের কথা আপনাকে ভাবতে হবে। এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্পস অফ লার্নার্স, এবার আপনি যখন কোনো শিক্ষার্থীকে পঠন পাঠন করাতে চাইছেন, তখন তা সেখানে যে অনুভূতি আপনার মধ্যে কাজ করছে, মানে সেখান থেকে যে অনুভূতি আপনি পাচ্ছেন, সেই বিষয়টাকে কিন্তু এখানে ইন্ডিকেট করতে হবে। কিসের অনুভূতি, আপনারা অবশ্যই পঠন পাঠন করেছেন, এক্সাম্পল দিয়েছেন, এবং সেখানে গিয়ে আপনারা অবশ্যই শুনেছেন 5E মডেল। 5E মডেল সেখানে কি বলা হচ্ছে, যে একটি শিক্ষার্থীকে at that process the 5E model instruct about 5 phases. What are the 5 phases? At the first, that is engage, second explore, third explain, fourth elaborate and evaluate. এই জায়গাগুলো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এনগেজ, why it should be এনগেজ কেন বলছে, যে যখন শিক্ষার্থীকে পঠন পাঠন করানো হবে, সেই জায়গাতে অ্যাজ এ টিচার হিসেবে কি তার গুরুত্ব, যে চাইল্ড বা স্টুডেন্টটিকে উপযুক্ত অনুভূতির দ্বারা তাকে কিন্তু এনগেজ করতে হবে, তাকে নিযুক্ত ঘটাতে হবে, যাতে সে, আমরা এরকম হয় না যে একটা শিশুকে পড়াতে যাচ্ছি, সে বলছে এই দাদা পালিয়ে চল, এই মাস্টার মশাই আমাদের অঙ্ক করাচ্ছে, মানে এই অনুভূতিটা যেন না আসে। সে যেন উইলিংলি এসে বলে যে আমি আপনার সাথে এই বিষয়টি জানবো। এরপরে বলছে এক্সপ্লোর, মানে when you should go through the lines of the child, যখন শিক্ষার্থীর মধ্য দিয়ে আপনি এগোচ্ছেন, you should explore something, তার মধ্যে কিছু বিষয় আপনি আবিষ্কার করবেন, সেই বিষয়টার কথাও এখানে ইন্ডিকেট করা হচ্ছে। এরপরে বলা হচ্ছে এক্সপ্লেইন, একটা শিশুকে যখন আপনি বোঝাবেন, সেই বোঝানোর সময় অবশ্যই কিন্তু সেটাকে উপযুক্ত ভাবে এক্সপ্লেইন করতে হবে, যেখানে যেন কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না ঘটে। এরপরে বলছে যে ইলাবোরেট, সেই এক্সপ্লেনেশনটা কেমন হবে, যে ওয়ার্ডস টু ওয়ার্ডস, মানে প্রত্যেকটি ওয়ার্ডস এর অর্থ যেন শিক্ষার্থী বুঝতে পারেন। ইভালুয়েট, এট দ্য এন্ড অফ দ্য প্রসেস ইউ হ্যাভ টু ইভালুয়েট ইউর স্টুডেন্টস, এখানে তাকে ইভালুয়েট, শিক্ষার্থীকে ইভালুয়েট করতে হবে। ইউ শুড নো, আপনারা অবশ্যই জানেন যে ইভালুয়েশন প্রসেসে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে
formative evaluation and then also the summative evaluation. এই টোটালটাকে এনগেজ, মানে এই প্রসেসের যে কোনো অংশকে নিয়েই আপনাকে শেষ কনক্লুশনে পৌঁছে যেতে হবে। এই হচ্ছে কিন্তু আমাদের স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ এন্ড এক্সপিরিয়েন্স এর যে কম্পোনেন্টস, যে উপাদানগুলোর উপর নির্ভর করে আমরা পঠন সহযোগী একটি শ্রেণী শৃঙ্খল তৈরি করব। এটাই হচ্ছে তার চারটি মেন বেসিস। এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছেন তো? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই পর্যন্ত যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে একটু ফিরে দেখে নিই। এবার আমরা স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজটিকে কিভাবে সাজিয়ে তুলবো, তার বিভিন্ন যে একদম বিগিনিং টু দা এন্ড, কিভাবে আমরা সেটাকে একটি সুন্দর উপস্থাপনা করব যখন বিফোর আওয়ার এক্সটার্নাল, যখন আমাদের এক্সটার্নাল আসবেন এন্ড আমরা ওনার সামনে যখন উই হ্যাভ টু প্রেজেন্ট আওয়ারসেলফ ফর আওয়ার এক্সটার্নাল স্যার, আমাদের যিনি পরিদর্শক আসবেন, যিনার সামনে আমাদের তুলে ধরতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আপনারা এবার বলুন, আপনাদের কার কোথায় কি এই বিষয়ের কোনো যদি বুঝতে অসুবিধা থাকে। না স্যার, বলতে পারেন। হ্যাঁ, এবার আমরা ফিরে দেখবো। এবার এই যে যখন পরীক্ষায় আমরা এই লিখবো, সেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এটাকে সাজিয়ে তুলবো, ফ্রম দা ভেরি বিগিনিং অফ দা স্কিল আমরা অবশ্যই করে লিখবো স্কিল অফ ইন্টিগ্রেটিং নলেজ এন্ড এক্সপিরিয়েন্স। তারপরে নেম অফ দা ইনস্টিটিউশন, এখানে অনেকে গুলিয়ে ফেলে। নেম অফ দা ইনস্টিটিউশন বলতে কি প্রশ্ন জাগে, তো সেখানে হবে আপনারা যে যে যার কলেজে পড়ছেন সেই কলেজেরই নাম হবে, এখানে অন্য কোনো নাম আসবে না। এবার আসবে শ্রেণী শৃঙ্খল, অর্থাৎ ক্লাস, আপনি কোন ক্লাসের উপর এটা তৈরি করছেন। অবশ্যই ক্লাস 3-4 এর উপর করাটা অবশ্যই বাঞ্ছনীয়। এর নিচে যা গেলে স্টুডেন্ট রেসপন্স আপনারা পাবেন না, যেহেতু দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট বিহাফ অফ আর্ট সেকশন। ইংলিশ সব সাবজেক্ট যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো ইউ শুড অলসো মেনটেইন, অবশ্যই আপনাদের মানতে হবে। এবং ইফ ইউ ট্রাই টু প্রেজেন্ট দ্য টপিক ভেরি ওয়েল বিফোর ইউর এক্সটার্নাল এক্সামিনার, আপনারা পরিদর্শকের সামনে যদি খুব সুন্দরভাবে তুলে ধরতে চান, অবশ্যই আমার সাজেশন যদি নেন ক্লাস 3, ক্লাস 4, যদি কোনো কোনো স্কুলে ক্লাস 5 থাকে সেইটা করবেন, কিন্তু এটা তো স্কুলে হচ্ছে না, এটা আপনার কলেজেই হবে। তবু ক্লাস 3-4 করাটা খুবই ভালো। নাম্বার অফ দ্য স্টুডেন্টস, অবশ্যই কতজন শিক্ষার্থী হবে, এখানে কনফিউশন থাকে। এই জায়গাটাতে অবশ্যই আপনারা লিখবেন 10জন স্টুডেন্টের বেশি লিখবেন না, কারণ হোয়াট ইজ মাইক্রো, ইউ শুড নো অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ মাইক্রো। মাইক্রো কনসেপ্টে কি বলা আছে, যে 6 থেকে 2+2 মানে 6+2, 6 মিনিট উপস্থাপনা এবং 2 মিনিট ব্ল্যাক বোর্ড ইউজ, টোটাল 8 মিনিটের মধ্যে একটি কৃত্রিম পঠন পাঠন উপস্থাপন, যেখানে উপস্থিত থাকবে কে, যে একটি গ্রুপ, সে গ্রুপে 10জন শিক্ষার্থী বন্ধু, যেনারা ট্রেনি টিচার, এবং তাদের মধ্য থেকে এনি একজন গিয়ে উপস্থাপনা করবে, এবং বাদবাকি যে গ্রুপের মেম্বার বা উড বি টিচার্স তারা কিন্তু সেই পঠন পাঠন শোনে। তার মানে 10জনের বেশি কিন্তু গ্রুপ করা হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একজন পড়াবে, বাদবাকি 9জন। তাহলে নাম্বার অফ স্টুডেন্টস এখানে হবে 10। এবার টাইম, সময়টা কি বলছে, সেখানে 6+2 এভাবেই লিখবেন আপনারা। আহ, না, প্রথমে লিখবেন 2, তারপরে প্লাস চিহ্ন দেবেন, তারপরে 6 দেবেন, ইকুয়াল টু লিখবেন 8। দুইটা কি, যে আপনার বিফোর প্রেজেন্টেশন আপনার যে ব্ল্যাকবোর্ডটি রয়েছে সেই ব্ল্যাকবোর্ডের ডেকোরেশনের টাইম। আর 6 মিনিটটা কি, 6 মিনিটটি হচ্ছে আফটার ডেকোরেশন, আপনি কিভাবে পড়াবেন তার একটি ডেমো উপস্থাপনাটাই হচ্ছে 6 মিনিট, টোটাল 8 মিনিট। নেম অফ দ্য ট্রেনি টিচার, এটা অবশ্যই আপনার নাম হবে, আপনি যে যে নামে হবেন। রোল নাম্বার, আপনারা অনেকেই ভুল করেন, এই রোল নাম্বারটা কার হবে, এটা সম্পূর্ণ আপনার রোল নাম্বার হবে। এবার ডেটটা অবশ্যই দেবেন। এরপরে চলে আসি সাবজেক্ট। এটি খাতার অবশ্যই, যদি একটা খাতা দেখেন, খাতার একদিকে আমি যেটা আগে বললাম ওটা বাম সাইডে লিখবেন, যেটা
ডান সাইডে লিখবেন, আগে যেটা বললাম সেটা ডান সাইডে লিখবেন, আর এখন যেটা বলছি সেটা খাতার বাম সাইডে লিখবেন। কি লিখবেন? সাবজেক্ট এবং বিষয় অবশ্যই ইংরেজি হবে এখানে। তারপরে লিখবেন, বেশিরভাগ আমাদের বই যেগুলো মার্কেটে আপনারা দেখেন সেখানে থাকে লেসন। লেসন না লিখে লিখবেন ইউনিট। ইউনিট লিখবেন, এবং সেই ইউনিটটা কি হবে? সেই ইউনিটটাই হবে, যেটাই ইউনিট সেটাই লেসন। আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি লেসনের পরিবর্তে ইউনিট লিখতে বলছি। আপনি যেটা পড়াবেন, যেহেতু চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 6, চ্যাপ্টার 3, শুধু চ্যাপ্টার 7 লিখবেন না, এটা কিন্তু অনেকটা ভুলের সম্ভাবনা থেকে যায়। চ্যাপ্টার 7-এর একটা যুক্তিপূর্ণ নাম দিয়েছে বোর্ড, সেই যুক্তিপূর্ণ নামটা লিখবেন। আগে নাম লিখবেন, ব্র্যাকেটে লিখবেন চ্যাপ্টার, কত নম্বর চ্যাপ্টার। এটা দিলে আপনি সুন্দরভাবে বিষয়টি তুলে ধরতে পারবেন। এরপরে আছে সাব ইউনিট। আমি আগে লেসনের পরিবর্তে ইউনিট এই কারণে লিখতে বলেছিলাম। সাব ইউনিট বা সাব লেসন, সেই সাব ইউনিট যদি লেখেন তাতে আপনার বুঝতে সুবিধা হবে। ক্লাস 3 যে কোনো একটি টপিকস আপনারা অবশ্যই আপনাদের কাছে বই রাখবেন। ক্লাস 3 বই যদি রাখা সম্ভব হয় খুব সুন্দর হয়। সেই বইটা আপনাদের ক্লাস 3 বইয়ের নাম জানেন? হ্যালো, স্যার ব্লুজম সম্ভবত নাকি? হ্যালো। হ্যাঁ, স্যার হ্যাঁ, ভালো ব্লুজমস। বলেছেন। ব্লুজুম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস, আপনি ঠিক বলেছেন। ব্লুজুমস, ব্লুজুমস থেকে যদি আপনারা চ্যাপ্টার 3, ওই যে ব্লুজুমস যেটা রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাবেন। এবং সেই চ্যাপ্টার 3 ব্লুজুমস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওখানে কিন্তু অবশ্যই লিখবেন ব্লুজুমস। আগে বিফোর দ্যাট আমরা বলেছিলাম ইংলিশ কথাটা লিখতে, ইউ শুড অলসো মেনটেন টু পয়েন্ট আউট দা লাইন ব্লুজুমস। আপনি অবশ্যই ইংরেজির পরিবর্তে ওখানেও ব্লুজুম লিখতে পারেন, এবং লেসনের জায়গায় আপনাদের বলুন যদি কারোর কোনো লেসন মনে থাকে যে, তাহলে সেটা নিয়েই আমরা আলোচনা করব। তাতে আরো ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়টা গুরুত্ব আরো বেশি পাবে। বলুন। স্যার আগের দিন তো দা উইলি ফলোয়ার্স করিয়েছিল, ওইটা সম্ভবত ক্লাস 4 ও, হতে পারে। ও, ক্লাস 4 তাই তো? হ্যাঁ, উইলি ফলোয়ার্স। না না, ওটা 3। ও, 3। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আচ্ছা। এই আমরা সেই টপিকস নিয়ে আলোচনায় চলে যাব। আপনারা ওই যে টপিকসটা রয়েছে ক্লাস 3 যে কোনো একটা টপিক, সেই জায়গাটা আহ, একটা ওই টপিকসটা তো একদিনে পড়ানো সম্ভব নয়। সেই টপিকসটাকে পড়াতে গেলে সেই টপিকসটাকে পড়াতে গেলে কতগুলো ভাগ করে নিতে হবে। সেটাই হবে সাবলেশন। সাপোজ আমরা যখন পড়াবো সেটি পুরো টপিকসটাকে একটা 3 থেকে 4টে ভাগে ভাগ করে নেবো সেটা, এবং সেটাকে রোমান হরফ বা এবিসিডি করে সেই 4টে পার্টে লিখবো। কি বললাম বুঝতে পেরেছেন তো? বোঝাতে পেরেছি? এটা মনে হ্যাঁ হয় স্যার। ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওই 3টে বা 4টে ভাগে ভাগ করে নিলে তাহলে সেটাকে আমরা সুন্দরভাবে শ্রেণীকক্ষে উপস্থাপন করতে পারবো। সেটাই হবে সাব ইউনিট। তারপরে আসছে কি? টুডেস লেসন। আজকের কি পড়াবো, এই 4টে কি 5টে ভাগ যেটা আপনারা করবেন, এই 4টে কি 5টা ভাগের পরেই সে ওইগুলোকেই কিন্তু ওগুলোর থেকে যেটা আপনি পড়াবেন সেটাই ওখানে লিখতে হবে। এই জায়গাটা বোঝা গেছে যে ওগুলো থেকে যেটা আপনি পড়াবেন সেটাই কিন্তু লিখতে হবে। এ পর্যন্ত বোঝা গেছে সকলে? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ, তাহলে আমরা একটু ফিরে দেখি যে প্রথম থেকে কি হলো, নেম অফ দ্য ইনস্টিটিউশন, তারপরে কি হলো ক্লাস, কোন ক্লাসের বিষয় নিয়ে আমরা উপস্থাপন করব, নাম্বার অফ দ্য স্টুডেন্টস, কতজন শিক্ষার্থী, অবশ্যই মাথায় রাখবেন 8 থেকে 10, যেভাবে আপনাদের কলেজগুলিতে গ্রুপ হবে সেটাই লিখবেন।
টাইম, কত সময়। এখানে অবশ্যই প্রথমে লিখবেন 2, তারপরে যুক্ত চিহ্ন দেবেন, তারপরে 6 লিখবেন, ইকুয়াল টু আর লিখবেন। এটাই অরিজিনাল ফরম্যাট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। নেম অফ দ্য ট্রেনি টিচার, অবশ্যই আপনার নাম হবে। রোল নাম্বার, অবশ্যই আপনার রোল নাম্বার হবে। ডেট, অবশ্যই যেদিন পড়াবেন, যেদিন আপনার এক্সটার্নাল আসবেন সেই দিনের ডেট হবে। সাবজেক্ট অবশ্যই হবে ইংরেজি। লেসন, এখানে আমি বলেছি ইউনিট করতে, এবং আগে আবারও মনে করে দিই, সাবজেক্টের জায়গায় যদি কেউ ব্লুজুমস লেখে তাতেও কোনো অসুবিধা নেই। লেসনের জায়গায় অবশ্যই, আচ্ছা, আপনাদের ইংলিশ টপিকস কি ব্লুজুমস? ইংলিশ বইয়ের নাম? স্যার বাটারফ্লাই। সেইটাই বলছি, আমার আর তো খেয়াল ছিল না, এতক্ষণ পরে হলো। হ্যাঁ, বাটারফ্লাই হবে, অবশ্যই বাটারফ্লাই লিখবেন, বাটারফ্লাই। তারপরে বাটারফ্লাই লেখার পরে লিখবেন, অবশ্যই আপনারা অনলাইনে অবশ্যই বইগুলো পেয়ে যাবেন। যে কোনো ই বুক বলে ক্লাস 3 দিলে আপনারা বই অবশ্যই পেয়ে যাবেন। এখানে বাটারফ্লাই লিখবেন। লেসনের জায়গায় যে লেসনটা আপনার চয়েজেস্ট মনে হচ্ছে, ইউ হ্যাভ দ্য opportunity, you have the capability to choose the topics what you recorded, এই চয়েসটা, এই টপিকসটাই লিখবেন। লেসন সে বলে দিলাম, এবং সাব লেসন অবশ্যই ওই যে চ্যাপ্টারটা, বইয়ের মধ্যে ইউনিট, সাব ইউনিট, অনেক কিছুই থাকে, সেগুলোর মধ্যে যাওয়ার দরকার নেই। এ, আপনারা শুধু অ্যাক্টিভিটি অনেক কিছু থাকে ওই বইয়ের মধ্যে, দেখবেন ইংরেজি বইগুলোতে এখন অ্যাক্টিভিটি বেসড বলে, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3, এত ভ্যারাইটির মধ্যে যাবেন না আপনারা। আহ, এখানে একটা পার্ট করে নেবেন। যদি দেখা যাচ্ছে শুধু অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি আছে, তাহলে অ্যাক্টিভিটি 1 অপশন এতে দেবেন, অ্যাক্টিভিটি 1 বা অ্যাক্টিভিটি 1 এন্ড অ্যাক্টিভিটি 2। কিন্তু যেহেতু অনেক জায়গায় টেক্সট পাবেন, টেক্সটকে বেশি ফলো করবেন, টেক্সট গুলোকে লাইন তুলে তুলে দেবেন, দিলে আরো বেশি সুবিধা হবে। আপনারা যে কোনো টেক্সট বলুন, আমি লাইন তুলে করতে হবে সেটা বলে দিচ্ছি। বুঝতে স্যার বুঝতে পারলাম না। সাপোজ যে বাটারফ্লাই, যে টেক্সট বইটির কথা আমি বলছি, ক্লাস 3, সাপোজ আমি বইটি ওপেন করেছি, সেই বইটির সম্বন্ধে আমি, সাপোজ ধরুন ওদের একটু সময় নিচ্ছি, একটা চ্যাপ্টার খুলে বলছি। সাপোজ এখানে অনেকগুলি চ্যাপ্টার রয়েছে। সাপোজ এখানে রয়েছে, দেখা যাচ্ছে দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য আন্ট, হয়েছে মাই ফ্রেন্ডস, নো ইওর বার্ডস, তারপরে আছে অ্যানিমেল মিটিং, ওয়াটার। আমি যে কোনো একটি টপিক নিচ্ছি, সাপোজ মাই ফ্রেন্ডস। আমরা মাই ফ্রেন্ডস নিয়ে কিভাবে একটা লেসন প্ল্যান তৈরি করব, তাই তো? আপনাদেরও তো তাই প্রশ্ন, নাকি বলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে আমরা, আপনারাও যদি চেষ্টা করেন, আপনারাও অনলাইন, বা যদি আপনার কাছে বই থাকে, এখন অনলাইন হয়ে অনেক সুবিধা হয়েছে, বই না থাকলেও আমরা পঠন পাঠন করতে পারবো। আমরা চলে যাব আমাদের যে টপিক, লেসন 1 মাই ফ্রেন্ড। এবার এই মাই ফ্রেন্ডসে দেখবেন ইউনিট বলে আছে, ওদের ইউনিট 1, ইউনিট 2, এরকম করে পার্ট পার্ট করে দিয়েছে, তাই না? আপনারা খুলেছেন বইটি? হ্যাঁ স্যার, কিন্তু ওই কোর্স। কিন্তু টোটাল ইউনিট 1টা তো 6 মিনিটে পড়ানো সম্ভব নয়। ইট ইট হ্যাভ এনি পসিবিলিটি? এর মধ্যে কি কোনো সম্ভাবনা রয়েছে, করা যায়? কখনোই সম্ভব নয়। তাহলে দেখুন, এখানে প্রথম টপিকসটা রয়েছে, এখানে দেয়া রয়েছে আপনাদের যে টিএলএম টা করতে হবে অবশ্যই। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে দেই, সেটা হচ্ছে যে টিএলএম এখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টিএলএম এর উপর একটা গুরুত্ব আরোপ করেছে। সেখানে কি, ইউ রিকোয়ার্ড দ্য টিএলএম অ্যাজ দ্য ফর্ম অফ প্রিন্টিং, ইউ ক্যান ডু দ্যাট। যদি আপনারা
হাতে না এঁকেও এই যে আমাদের এই যে ইউনিট 1-এ একটা ছবি দেখতে পাচ্ছি, একটা বাচ্চা মেয়ে, একটি কুকুর, একটা বাড়ি, প্রাইমারি স্কুল, এই যে ছবিটি, এটা কিন্তু উৎকৃষ্ট টিএলএম। কারণ ইট শুড বি drawn by according to the lesson, যাকে আঁকা হয়েছে, এই যে লেসন বা পাঠ, সেই অনুযায়ী কিন্তু এটাকে আঁকা হয়েছে। এই আপনি এটাকে হাতেও আঁকতে পারেন, এটাকে আপনি প্রিন্টেডও করতে পারেন। এভরি টিএলএম উইল বি accepted at the premises of external examination, কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তাই ডু এখানে প্রথম লাইন হচ্ছে ডিউ নো দিস গার্ল। এই যে লাইনটা শুরু হয়েছে, এখান থেকে আমি কতটা নিতে পারবো, এখান থেকে আমি এই যে টপিকসটাকে আমরা কতগুলো 3টে ভাগে ভাগ করে নিই। ডু ইউ থেকে আমরা মিনি টু ড্রিঙ্ক, তাহলে কিভাবে লিখবো এটাকে? প্রথমে লিখবো ডু ইউ নো দিস গার্ল, জিজ্ঞাসা চিহ্ন, ডট 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 দিয়ে একটা লাস্ট ফিউ ওয়ার্ডস মানে আমরা চলে যাব এখানে, তাহলে ডট ডট দিয়ে মিনি টু ড্রিঙ্ক দিয়ে এটাকে ইনভাইটেড কোমার মধ্যে কোটেড করব। এটা হবে 1 নম্বর সাব ইউনিট। এরপরে সাব ইউনিট 2 কি হবে? রামু দা শিপ, রামু এরকম কমা আছে, দা শিপ ডট 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 দিয়ে চলে যাবে, গিয়ে আমাদের শেষ হবে কোথায়? অন আর ব্যাক। যে গরুর ছবিটা, একটা বাচ্চা মেয়ের ছবিটা দেয়া রয়েছে, তার উপরের লাইনে দেখবে অন হার ব্যাক। তাহলে দুটো পয়েন্ট হলো। এরপরে আমরা চলে যাব আর একটা 3 নম্বরে, সেটা কি হবে? যে না, এখানে দুটো পয়েন্টই করা ভালো, 3 নম্বরে গেলে আরো দরকার নেই। নো, দেয়ার হ্যাভ নো পসিবিলিটি অ্যাবাউট 3। এই দুটো পয়েন্টে ভাগ করে নেওয়া হলো। ইউনিটও মানে সাব ইউনিট কি করা হলো, দুটো লাইন কোটেড করা হলো, দিস ইজ সাব ইউনিট। এই পর্যন্ত বোঝাতে পেরেছি কি? হ্যাঁ কি না বলো? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। এই পর্যন্ত বুঝতে পেরেছেন? তাহলে এই ইউনিট আর সাব ইউনিটের জায়গাটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এটা যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আমি গো টু দ্য লাইন যাব। ডু ইউ নো দিস গার্ল? শি ইজ কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস। শি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল। শি লাভস অল হার ফ্রেন্ডস ভেরি মাচ। When you should present yourself before external examiner, আপনাকে কিন্তু according to punctuation mark you have present the topics before external exam. এক্সটার্নাল এক্সামিনারের সামনে কিন্তু আপনাকে পাংচুয়েশন এন্ড প্রোনাউন্সিয়েশন গুড করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এবার এই টোটাল এন্টায়ার বিষয়টা আলোচনা করার আগে, যে তার আগে একটা পয়েন্ট ছেড়েছি আমরা, টুডেস লেসন। এই টুডেস লেসনটা আমরা কি করব? ওই যে দুটো পয়েন্ট করেছি সেখান থেকে প্রথমেরটাও নিতে পারি, আমরা দ্বিতীয়টাও নিতে পারি। আমরা এখানে প্রথমটাই নেব, তাই তো? হ্যাঁ স্যার। এবার এবার আমরা চলে আসবো আমাদের, এবার যে ছকটা করতে হবে, সেখানে ছকে কি থাকবে? কন্টেন্ট মানে বিষয়বস্তু। তাহলে আমরা কোন বিষয়বস্তুটার কথা লিখবো? আমরা টুডেস লেসনে যেটাকে পড়াবো ডট 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 দিয়ে সেটাকেই এই কন্টেন্টের মধ্যে লিখবো। টিচার্স অ্যাক্টিভিটি, শিক্ষকের ভূমিকা, সেখানে শিক্ষক মহাশয় যেভাবে ইনস্ট্রাকশন দেবেন সেই জায়গাটাকে আমরা লিখব। স্টুডেন্টস অ্যাক্টিভিটি অবশ্যই লিখবেন ব্র্যাকেটের মধ্যে, এক্সপেক্টেড প্রত্যাশিত শিক্ষার্থীর কর্ম বিভাগ। এবার বিহেভিয়ারাল কম্পোনেন্টস মানে আমরা কি বলেছি, যে 4টে কম্পোনেন্টস নিয়ে এই স্কিলটি তৈরি হয়েছে, সেই 4টে কম্পোনেন্টসকে এখানে বসাতে হবে। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই যে বিষয়টা আলোচনা করলাম, কন্টেন্ট, টিচার্স অ্যাক্টিভিটি, স্টুডেন্ট অ্যাক্টিভিটি, এক্সপেক্টেড, বিহেভিয়ারাল কম্পোনেন্ট, সেটা বোঝা সব সব এটা আপনারা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। এবার আমরা বিস্তৃত আলোচনায় চলে যাই। বিস্তৃত আলোচনায় প্রথমে কন্টেন্টে আমি বলেওছি, আবারও বলছি, ইউ শুড মেনটেন অ্যাবাউট ইউর টুডেস লেসন। মানে আপনারা যে কর্মপত্রটি বানাচ্ছেন, সেখানে টুডেস লেসনের যে জায়গাটা আছে, সেই টুডেস লেসনের অংশটা এখানে লিখতে হবে। লিখে কি বললো বুঝতে পেরেছেন? এবার টিচার্স
অ্যাক্টিভিটিতে। টিচার্স অ্যাক্টিভিটিতে কি হবে, এই যে বাচ্চা মেয়েটির ছবি দেখতে পাচ্ছি, এই কুকুরের ছবি রয়েছে, ইট শুড বি আ টিএলএম, এটা একটা টিএলএম তৈরি করা হবে। সেখানে লিখবে টিচার্স শো দ্য পিকচার্স অফ দ্য ফ্রেন্ডস অফ কার, তাহলে কাজল। টিচার্স শো দ্য পিকচার অফ দ্য ফ্রেন্ডস কাজল, এখানে কাজলের বন্ধুদের যে ছবি আছে সেটাকে তুলে ধরতে হবে। বোঝাতে পেরেছি? এবার এইটুকু লিখবেন যে প্রচুর লিখতে হবে। এই যে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় থাকে না সেই, মানে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, হাউ অফ অল ইউ আর, বেশিরভাগ ক্ষেত্রে লেখে না। হোয়াই শুড বি উই হ্যাভ রিটেন দোজ লাইন, কেন আমরা ওটা লিখতে যাব? এটা ঠিক নয়। কারণ একজন শিক্ষক আসবেন, কনগ্রাচুলেশন হবে, শিক্ষার্থী শিক্ষকের সমন্বয়ে তৈরি হবে, সেখানে তো লিখতে হবে না। ওটা কেন লিখতে হবে? ওটা তো অটোমেটিক্যালি হবে। সেটা তো বিহেভিয়ারাল কম্পোনেন্টস হতে পারে। কোন জায়গাটা বোঝাতে চাইছি বুঝতে পেরেছেন তো? যে আমাকে যখন পড়াতে হবে, পড়াতে গেলে আমাকে চারটে বিহেভিয়ারাল কম্পোনেন্টস অনুযায়ী পড়াতে হবে। তাই একেবারে অ্যাট বিগিনিং অফ দ্য ওয়ার্ডস ইউ নট ইউ শুড নট ইউজ, কখনোই আপনি ব্যবহার করতে পারেন না ডিয়ার স্টুডেন্টস হাউ অল অফ ইউ আর, আপনারা কেমন আছেন। এটা কিন্তু ব্যবহার করা যায় না, বিকজ অফ দ্যাটস অল আর দ্য ওয়েলকামিং টোন, দ্যাটস অল আর নট দ্য বিহেভিয়ারাল টোন। আমার ইংলিশের ক্ষেত্রে আমি বলছি, অন্য সাবজেক্টের ক্ষেত্রে আমি সেটা বলবো না। আই শুড মেনটেন অল দ্য কম্পোনেন্টস ফর আওয়ার ইংলিশ প্ল্যানিং অফ লেসন। এবার তাতে কি করবে স্টুডেন্ট, তাহলে সমস্ত স্টুডেন্টরা দেখবে, স্টুডেন্ট লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড রাইট দ্য নেমস অফ দেম, তাদের যখন আপনি ইনস্ট্রাকশন দেবে। এবার আমরা গ্রোথ থ্রু দ্য লাইন চলে যাচ্ছি। এই কম্পোনেন্টসটা যখন আপনি করবেন, কিভাবে করবেন? সুলজিক্যাল, মানে আপনি সমস্ত স্টুডেন্টের দৃষ্টি আকর্ষণ করছেন। জানো এই মেয়েটির নাম কি জানো? তখন সবাই আপনার টিএলএম এর দিকে ঘুরবে। সে ইজ কাজল, সে হয় কাজল। কাজল হ্যাজ মেনি ফ্রেন্ডস, কাজলের আছে অনেক বন্ধু। সি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল। এখানে প্রশ্ন ওঠে, স্যার পড়ানোর সময় কি আমি বাংলা ব্যবহার করতে পারি? অবশ্যই আপনি করতে পারেন। কারণ আমরা ইংরেজিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখি, আর বাংলাটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা। কিন্তু যেহেতু প্রাইমারি শিক্ষা, WBBPE, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনি যদি টোটালটা ইংরেজিতে পড়ান, এটা আপনার খুব ভালো দখল। আপনি শিক্ষার্থীদের আপনার মতন করে তৈরি করে পড়াতে পারেন। কিন্তু যদি লাইন বাই লাইন যখন যাবেন, সেখানে যদি সেই লাইনের বাংলা করেন, সেটা এক্সপেক্টেড, সেটা কোনো অসুবিধা নেই। তাহলে স্টুডেন্ট লুক একটা পিকচার, এবং আপনি যখন সেই প্রথম ছবিতে কিন্তু শুধু কুকুরের ছবিটা দেওয়া রয়েছে, কিন্তু আর যে মেনি ফ্রেন্ডস রয়েছে তাদের ছবি দেওয়া নেই। তাহলে আপনাকে টিএলএম কেমন করতে হবে? দুটো পার্ট করে নিতে হবে। কিভাবে করবেন? যে প্রথম যে ছবিটা আছে সেটা দেবেন, তারপরে যে যত দূর পর্যন্ত আমরা ভাগ করছি সেখানে অবশ্যই আমরা পেয়ে যাব। সেখানে দেখুন, ডু ইউ নো হু আর দে? দে আর ভোলু দা ডগ, বিনি দা ক্যাট, রামু দা শিপ অ্যান্ড মতি দা কাউ। তার মানে আপনাকে কাদের কাদের ছবি রাখতে হবে? ভোলু মানে কুকুরের ছবি রাখতে হবে, বিনি দা মানে ক্যাটের বেড়ালের ছবি থাকতে হবে, রামু মানে শিপের ছবি রাখতে হবে, and মতি দা কাউ মানে ডগের মানে কুকুরের ছবিটা আপনাকে অবশ্যই রাখতে হবে। তার মানে এই মানে অবশ্যই অবশ্যই কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবেন। আমি পড়াতে যাচ্ছি মানে একটা টিএলএম বানিয়ে ফেললাম, যে টিএলএম কোনো প্রাকটিক থাকবে না। তখন কি অনেকে প্রশ্ন করে যে স্যার আমি তো খুব ভালো পড়িয়েছি, তাহলে আমি কেন নাম্বারটা কম পেলাম? কিন্তু প্রশ্নটা ওটা নয়। প্রশ্নটা যে বিষয়গুলো ব্যবহৃত হবে পঠন পাঠন চলাকালীন, সেখানে প্রাক্ষিক বিষয় থাকতে হবে, তবে কিন্তু আপনারা পঠন পাঠনে যুক্তিপূর্ণ এবং উপযুক্ত নাম্বার পাবেন। নাহলে কিন্তু এখানে নাম্বার কাট আউট হবে। কারণ আপনি পড়াচ্ছেন এক, আপনার টিএলএম বলছে আরেক, তাহলে কিন্তু সেখানে নাম্বার অনেকটা কমার সম্ভাবনা থেকেই যায়। তাহলে ওটা হলো। এবার তাহলে এটা কি হলো? স্ট্রাইকে ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন উইথ দ্য হেল্প অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রথম কম্পোনেন্টস এর মধ্যে প্রবেশ করলাম। এবার শিক্ষকের ভূমিকা কি? এবার আমরা শ্রেণীকক্ষে যাই না বাংলা পড়াতে, এই শোনো শোনো তোমাদেরকে না আমি দুটো বিভাগে ভাগ করলাম, তুমি হবে গ্রুপে
তুমি হবে গ্রুপ বি। সেই একই রকমে টিচার ডিভাইড দ্য ক্লাস ইন্টু স্মল গ্রুপস অ্যান্ড ডিস্ট্রিবিউট দ্য পিকচার্স। এবার আপনি শুধু টিএলএম বানিয়ে নিয়ে গেলে হবে না, আপনাকে কিছু কিছু ছবি, কুকুর, বেড়াল, এদের এই যে মানে যে ফ্রেন্ডস অফ কাজলের যে বন্ধুরা, তাদেরই ছবিগুলো আপনি অনেকগুলো করে বানিয়ে নিয়ে যাবেন, হাতে থাকবেন ডেমো হিসেবে। তারা স্টুডেন্টরা সেগুলো হাতে নেবে, মানে আপনার বন্ধুদেরকে আপনি দিচ্ছেন, কারণ ইটস উড বি ইউজড অ্যাট ম্যাক্রো। আপনি এটাকে ব্যবহার করবেন যখন স্কুলে যাবেন, এই 5টা স্কিলের 20খানা কম্পোনেন্টস কে আপনি সেখানে ব্যবহার করবেন। তাই তার একটা জায়গা এখানে দেখানো হচ্ছে, মানে সেই ছবিগুলো সকলকে দিলেন, দ্য স্টুডেন্টস লার্ন দ্যাট। এখানে শুধু জানবে কি, এখানে দ্য নেম অফ দ্য হিজ ফ্রেন্ডস, কাজলের বন্ধু কারা তাদের কথা সে জানতে পারে। কি বললাম বুঝতে পেরেছেন তো? এটা ক্লিয়ার হচ্ছে তো? আপনি ওরা বুঝতে পারছেন তো? এটা থেকে কি হবে? স্কিল অফ জেনারেলিং নলেজ এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসরুম। এটা মানে যুক্তিপূর্ণ শ্রেণীকক্ষ, মানে আপনার ক্ষেত্রে স্টুডেন্টরাও আপনাকে পছন্দ করবে এবং আপনাকে গ্রহণ করবে। টিচার, এবার আপনি যখন ব্ল্যাকবোর্ড ইউজ করছেন, আমি পুরোটা বলে দিয়ে কিন্তু একবার পড়িয়ে দেবো। আগে আমি পয়েন্ট গুলোকে আলোচনা করে দিচ্ছি, স্কিল গুলোকে আলোচনা করে দিচ্ছি, তারপরে কিভাবে পড়াবেন শ্রেণীকক্ষে সেটা আমি করে দেবো। কি বললাম বুঝতে পেরেছেন তো? হ্যালো, হ্যালো, বোঝা যাচ্ছে তো সকলে? এবার আহ, আপনি ছবি আঁকছেন, মানে ড্রস পিকচার্স অ্যাবাউট দ্য ফ্রেন্ডস অফ কাজল, এবং সেখান থেকে আপনি প্রশ্ন করবেন, কিছু কিছু প্রশ্ন ছবি আঁকতে পাচ্ছেন, বা সেখানে প্রশ্ন করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন সাজিয়ে দেবেন। হু নো দে, হু আর দে, একটা ছবি তুলে বলছে হু ইজ, হোয়াট ইজ দ্য নেম অফ দিস পিকচার। এরকম করে করে আপনারা প্রশ্ন সাজিয়ে নেবেন। তাহলে এটাও স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্টিগ্রেশন হবে। তারপরে আপনি জিজ্ঞেস করবেন হাউ মেনি ফ্রেন্ড আর কাজল, তখন সে কি বলবে? সামবডি থিং, কেউ কেউ ভেবে বলবে, কেউ কেউ ভুল বলবে, ভুল বলানোর চেষ্টা করবে, তাতে আপনার সুবিধা হবে। তখন হবে যে এটা কোন কম্পোনেন্ট ছিল, অ্যালাউড লার্নার ইন্টিগ্রেট ইউজ এক্সাম্পল অফ কাজ। তাদেরকে দিয়ে একটা, মানে কেউ হয়তো ভুল বলে ফেললো, আপনি একটা ছবি দেখালে যে কাট আউট গুলো করেছেন, দেখালে সে সেখানে অনেকে ভুল বলতে পারে, সেটা মানে আপনি তাদের ঠিক করে দিয়ে দেবেন। এবার কেউ হয়তো ভুল বলেছে, তখন অনেকগুলো প্রশ্ন, সেই প্রশ্নে যে হয়তো কেউ ঠিক বলেছে তাকে বলছে থ্যাংক ইউ, সিট ডাউন প্লিজ। কেউ ভুল বলেছে, ও ইয়েস ইয়েস দিস ইজ নট, দিস উইল বি দি, বলে এবার তার নামটা বলে। এটা গেল। এবার তারপরে কি করবে? এবার কনভারসেশন হবে। কিভাবে কনভারসেশন? একটা বিষয়, একটা টপিকস নিয়ে আলোচনা করছে, মানে সে ভুল বলেছে, হোয়াই হি অর হি ইজ রং এন্ড হোয়াট ই উইল বি দ্য রাইট অ্যান্সার। এই কনভারসেশন করলে হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেটিং নলেজ এন্ড এক্সপিরিয়েন্স হলো। এবার দেন জেনারেলিজিং করে দেবে, সে থেকে কি করবে? ওকে, টুডে ইউ অলসো লার্ন অ্যাবাউট, আজকের আমরা শিখলাম যে প্রথম থেকে যা যা পড়িয়েছেন, কাজলের বন্ধু নাম বলে দিই, দিলে হবে। এটা 6 মিনিটের মধ্যেই করতে হবে। তাহলে আমরা একটা ডেমোতে চলে যাব, নাকি বলেন? আপনারা কি বলেন? গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, তখন উল্টে তারা বলবে গুড মর্নিং স্টুডেন্টস। সেটা কিন্তু খাতায় লিখবেন না, এটা কিন্তু পড়ানোর সময় বলবেন। ডু ইউ নো দিস গার্ল, ইজ কাজল। তাহলে আমরা গো থ্রু দ্য লাইন যাব এবং পড়িয়ে পড়িয়ে যাব। কাজল হ্যাজ ফ্রেন্ডস, হি হ্যাজ মেনি ফ্রেন্ডস ইন স্কুল। হ্যাভ ইউ এনি ফ্রেন্ডস অ্যাট ইউর স্কুল? ইয়েস স্যার, আই হ্যাভ 3 ফ্রেন্ডস। হু আর দে? এবার তাদের নামগুলো আপনি বললেন। She loves all the friends very much. Some of the friends live far away, but some friends of Kajal lives near her house. Of course, you should love your friends, but Kajal have the many friends, and she also loves them very much than the his real friends. So, do you know who are they? এবার আপনারা টিএলএম টা দেখাবেন। They are Bolu the dog, Minnie the cat, Ramu the sheep, and Oti the cow.
Okay. Today I also divided all class A and group B. You are group A, you are group B. তো এবার তারপরে কি করবে? এবার তোমরা যে তোমাদের যে কাট আউট গুলো ছিল সেগুলোকে তাদের হাতে তুলে দিলে। এবার এবার প্রশ্নে চলে আসবে, হোয়াট ইজ দ্য হুইচ হুইচ বলে আর যাবেন না, হুইচ বলে ছবিটা দেখেন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফ্রেন্ড, এই বন্ধুর নাম কি? এভাবে ভালো করে বললে তখন একজন বলবে, স্যার দিস ইজ ভলু। ও, ভলু দা ডগ। আবার একজন বলছে দিস ইজ ভলু, বাট সেটা ভলু না, মিনি দা ক্যাট, মিনি হবে। এবার সে তখন হয়তো বিড়ালটাকেই কুকুর বলছে, নো নো, ইট উইল বি দ্য নেম অফ দিস পিকচার, দ্য নেম অফ দ্য ফ্রেন্ডস অফ কাজল ইজ, তখন মিনি। রামু দা সিপস। এভাবে আপনারা টপিকসটাকে নিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করলে allowing learners to integrating and initiating example of such integration হয়ে যাবে। এবার কি করতে হবে? এই যে কনভারসেশন, কেউ হয়তো ভুল বলেছে মিনি দা ক্যাট, ভয়েস ছবিতে আছে ভলু দা ডগ, কিন্তু সে সেই ভলুর ছবি দেখে বলছে মিনি। তাহলে হোয়াই শুড নট ভ্যালু ভলু, হোয়াই শুড বি মিনি, এটাকে আলোচনা করে দিতে হবে। দিলে তাহলে কি বলবে? ওকে, দিস ইজ নট মিনি, দিস ইজ ভলু, বিকজ অফ ভলু ইজ আ ডগ, দিস ইজ দ্য পিকচার অফ এ ডগ, so this is the friend of Kajal and the name is Bolu. তাহলে এটা হয়ে গেল। এবার হেল্পিং লার্নার ইন্টিগ্রেটিং এটা কমপ্লিট হয়ে গেল, এবং শেষে এবং জেনারেল লাইনে। কিন্তু তার আগে লাইনটা কমপ্লিট করতে হবে যতদূর পর্যন্ত আমরা দিয়েছি। তাহলে কি বলেছে? আর আপনারা অবশ্যই বই ব্যবহার করতে পারবেন। ভোলু ইজ ভেরি ব্রেভ। এভরি মর্নিং অ্যাজ হি সিজ কাজল হি সেজ ওয়াও ওয়াও, কাজল ইজ নট অ্যাফ্রেড অফ হিজ car. He carries biscuits for Bholu. Kajal loves Bholu. Bholu also loves Kajal. He wants his tail at her. Please stand up, my friends. আপনি যখন পড়াচ্ছেন আপনার ছাত্রকে তুললেন, তাকে বলছে why he wants his tail, তখন উত্তর বলবে। কেউ ভুল বললো, তখন এটাকে আপনি মডিফাই করে দিলেন, because Bholu and Kajal love nature. This is the sign of their friendship. Meaning the cat is very smart. Every morning she sees Kajal, she mews, she raises her paw and says meow meow. She loves Kajal. Kajal also loves. Carries milk for his mini to drink. What she carries? She carries, একজন বলবে, সবসময় চেষ্টা করবেন আপনার বিপক্ষে আপনার ছাত্রছাত্রীরা যেন রং অ্যান্সার দেয়, তাহলে আপনার সুযোগ থাকবে আপনি সেটাকে এক্সপ্লেন করার। তাহলে আপনি কম্পোনেন্টসটাকে ভালো করে বোঝাতে হবে। সো এখানে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ইভালুয়েশন হয়ে চলেছে। কিভাবে? ফরমেটিক ইভালুয়েশন, মানে স্যামেটিক নেই। ফরমেটিক আর স্যামেটিক পার্থক্য কি? পাঠ চলাকালীন যে ইভালুয়েশন হয় সেটা ফরমেটিক, পাঠ শেষ হয়ে গেলে সেটা স্যামেটিক। এখানে টোটালটা কিন্তু ফরমেটিক ইভালুয়েশনের মধ্য দিয়ে ইউ শুড কন্টেন্ট দ্য কন্টেন্ট from beginning to the end. So today we learn about, বলে এবার ফার্স্ট থেকে শেষে আপনি জেনারেলাইজ করবেন। এটাই হচ্ছে how you should use, you also present before your external examiner. This is all about the skill of integrating child, sorry, knowledge and experience. আপনাদের কারো কিছু জানার থাকলে একটু যদি বলেন। হ্যালো, বলুন। বলছি স্যারটা কি কোনো ভাইবা নিবে? হ্যাঁ, স্যারেরা ভাইবা অবশ্যই নেবে। পরীক্ষা চলাকালীন স্যারেরা অবশ্যই ভাইবা নেবেন। আহ, পরীক্ষার নিয়মটা আরেকবার আমি আপনাদের মনে করিয়ে দিই। আহ, আহ, আপনারা ল্যাঙ্গুয়েজ গ্রুপ থেকে যে কোনো একটি পড়াতে পারবেন, তবে ইংরেজি পড়ালে আপনারা বেনিফিট পাবেন। বেশিরভাগ এক্সটার্নালরা ইংরেজিটাকে পছন্দ করে। নেক্সট, সায়েন্সের মধ্য থেকে যে কোনো অংশ আপনি পড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই।
এখানে লটারি বেসে আপনি দুটো স্কিল পড়াতে হয়, স্কিল নাম্বার 1, স্কিল নাম্বার 2। সিস্টেম আছে লটারি করে আপনাদের কিন্তু সাবজেক্ট চুজ হবে। এটা নির্ভর করে আপনাদের কলেজের যেখানে আপনারা পঠন পাঠন করছেন, আপনাদের সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকা কিভাবে আপনাদেরকে সহযোগিতা করবে, তার উপর নির্ভর করেই কিন্তু আপনার এক্সামিনেশনে গুড বা ভেরি গুড বা এক্সট্রিম গুডে পৌঁছাবে। নেক্সট হচ্ছে গিয়ে যখন এটা গেল দুটো পার্ট। এবার হচ্ছে গিয়ে আফটার ফিনিশ, মানে আপনার পড়ানোর পরে, আফটার when you also finish your presentation before the external examiner, then if he or she realize that there have some problems, then they uh, trying to go through some questions। তারা কিছু প্রশ্নের মধ্যে দিয়ে যায়। প্রথমে তো জিজ্ঞেস করতে পারে why should you choose this topic, why not others, এটা জিজ্ঞেস করতে পারে। বা টপিক রিলেটেড বলতে পারে এনি এনি কম্পোনেন্টস টু প্রেজেন্ট ওয়ান কম্পোনেন্টস আউট অফ 4, চারটে কম্পোনেন্টস এর মধ্যে যে কোনো একটা কম্পোনেন্টস বলুন। তারপরে বলতে পারে আহ, এই কম্পোনেন্টসটা আপনি আপনার প্ল্যানিং অফ লেসনে কোথায় দেখিয়েছেন সেটাকে আরেকবার বলুন। এই ধরনের প্রশ্ন হতে পারে, এই ধরনের হয়, মানে মোস্ট অফ দা এক্সামিনার বেশিরভাগ ক্ষেত্রে